একটু কানে হেডফোনটা লাগিয়ে নিন আর ভলিউমটা কমিয়ে নিন প্লিজ। আজকের গল্পটা খুব ব্যক্তিগত, অনেকটা আমার নিজেরই জীবনের পাতা থেকে তুলে আনা। হয়তো আপনাদের অনেকের জীবনের সঙ্গেই মিলে যাবে এর কিছু অংশ, কিছু না বলা কথা। যখন এই কথাগুলো লিখছি আমার বুকটা ঠিপঠিপ করছে। বুকের মধ্যে একটা চাপা কষ্ট আর অজানা আনন্দ একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। এই যে একটা গল্প বলতে বসেছি, এর প্রতিটা অক্ষর আমার ভেতরের এক অদ্ভুত জগতের প্রতিচ্ছবি। এই জগৎটা বাইরে থেকে হয়তো দেখতে খুব শান্ত, সাধারণ, কিন্তু এর গভীরে কি তীব্র আবেগ আর লুকানো টানাপোড়েন চলে তা শুধু আমিই জানি। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখি তখন স্পষ্ট দেখতে পাই আমার এই সবুজ শাড়িটা কিভাবে শরীরের বাঁকগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোমরের সরু ভাঁজ থেকে শুরু করে বুকের গভীরতা, সবকিছু যেন একটা লুকানো গল্প বলছে। এই শাড়িটা আমার বড্ড প্রিয়। আজই তো শেষবারের মতো পরা হলো হয়তো। হালকা কাজ করা এই ব্লাউজটার হাতার দিকে তাকিয়ে মনে পড়ছে কত স্মৃতি। এই সাজ, এই পরিপাটি রূপের পেছনে লুকিয়ে আছে এক নিষিদ্ধ প্রেম, এক চরম মানসিক দুর্বলতার দীর্ঘশ্বাস। আমার এই সুন্দর মুখটার আড়ালে একটা অন্য আমি লুকিয়ে আছে, যে সমাজ, সংসার আর সব সীমানা ভেঙে নিজের অজান্তেই এক অদ্ভুত টান অনুভব করে চলেছিল। আমি শ্রাবণী, আমার বাড়ি বর্ধমানের প্রত্যন্ত এক গ্রামে। গ্রামের নাম বলতে চাই না, কারণ এই গল্পটা আমার জীবনে একটা কালো দাগের মতো। তবু আজ আপনাদের সামনে সব খুলে বলতে চাই, যাতে হয়তো আমার মতো অন্য কারোর জীবনে এই ভুলগুলো না হয়। এই গল্প শোনার পর যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি, তবে জানবেন আমি নিজেও তা জানি। কিন্তু কিছু কিছু অনুভূতি থাকে যা যুক্তির ঊর্ধ্বে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারাই আমার একমাত্র ভরসা। আমার বিয়েটা হয়েছিল বছর 10 আগে, বাড়ির পছন্দে, আটপৌরে এক গ্রামীণ পরিবেশে। স্বামী বিভাস, বয়সে আমার চেয়ে বেশ খানিকটা বড়। গোবেচারা মানুষ, নিজের কাজে ডুবে থাকতে ভালোবাসত। সংসারের প্রতি তার কোনো উদাসীনতা ছিল না, কিন্তু আবেগ বা অনুভূতির প্রকাশ তার মধ্যে বিশেষ ছিল না। আমার মতো একটু স্বপ্নপ্রবণ মেয়ের জন্য তার এই নীরবতা কখনো কখনো হাঁসফাঁস লাগত। মনে হতো যেন আমার ভেতরের সব রং সে বোঝেই না বা বুঝতে চায়ও না। দিনের পর দিন এই অনুভূতিটা আমার বুকের ভেতর একটা খালি জায়গা তৈরি করছিল। আমাদের সন্তান হয়নি, এই নিয়েও ভেতরে একটা চাপা কষ্ট ছিল। যদিও বিভাস কখনো আমাকে সরাসরি কিছু বলতো না, কিন্তু তার আচরণে, তার দীর্ঘশ্বাসে সেই হতাশা আমি স্পষ্ট বুঝতে পারতাম। আমার জীবনটা চলছিল একঘেয়েমি আর না বলা অভিযোগের মধ্যেই। আমাদের সংসারে বিভাসের এক ছোট ভাই ছিল, রবিন। বিভাসের চেয়ে বছর 10-12 ছোট। যখন আমার বিয়ে হয় তখন রবিন কেবল কলেজে পড়ছে। ছিপছিপে গড়ন, উজ্জ্বল চোখ আর প্রাণবন্ত হাসি, সে ছিল আমাদের বাড়ির প্রাণ। বিভাসের গম্ভীর প্রকৃতির ঠিক উল্টো ছিল রবিন। সে হাসত, গল্প করত, আমার সঙ্গে নানা বিষয়ে ঠাট্টা করত। প্রথম দিকে আমার এই দেওরের সঙ্গে সম্পর্কটা ছিল খুবই সহজ আর স্বাভাবিক। দেওর ভাত সম্পর্ক যেমন হয় ঠিক তেমনই। রবিন আমাকে বৌদি বলে ডাকত, আমি তাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম। সে আমার হাতে চা খেত, আমার রান্না পছন্দ করত, আর যে কোনো বিপদে আপদে ছুটে আসত। বিভাস যখন অফিসের কাজে বা অন্য কোনো প্রয়োজনে বাইরে যেত, তখন রবিনই ছিল আমার একমাত্র সঙ্গী। সে আমার একাকিত্ব ঘোচাত তার গল্প আর হাসি দিয়ে। কিন্তু ধীরে ধীরে কখন যে এই সম্পর্কটা তার চিরাচরিত সীমানা পেরিয়ে অন্য এক রূপ নিতে শুরু করলো তা আমি নিজেও টের পাইনি। রবিনের কলেজ শেষ হলো, সে চাকরি পেল, কিন্তু বাড়িতেই রইল। দিন যত গড়াতে লাগলো, আমার মনে হলো রবিনের চোখের ভাষা যেন বদলে যাচ্ছে। যখন সে আমার দিকে তাকাতো, সেই দৃষ্টিতে শুধু দেওরের সম্মান থাকত না, থাকত এক অজানা গভীরতা। আমি রান্নাঘরে কাজ করছি, সে হয়তো পাশের টেবিলে বসে বই পড়ছে। আমার শাড়ির আঁচলটা একটু সরে গেলে বা আমি একটু ঝুঁকলে তার চোখ দুটো যেন কয়েক মুহূর্তের জন্য আটকে যেত। আমি অস্বস্তি বোধ করতাম, কিন্তু আবার ভালোও লাগত। আমার মনে হতো এই প্রথম কেউ আমাকে একজন নারী হিসেবে দেখছে, শুধু বিভাসের স্ত্রী বা এই বাড়ির বউ হিসেবে নয়। আমার নিজেরও পরিবর্তন আসছিল। বিভাসের অনুপস্থিতিতে যখন আমি আর রবিন একা থাকতাম, তখন অদ্ভুত একটা টান অনুভব করতাম। কোনো কোনো দুপুরে বিভাস অফিসে গেলে আমরা দুজনে মিলে টিভির সামনে বসে হয়তো পুরনো হিন্দি সিনেমা দেখতাম। সিনেমার নায়ক নায়িকার প্রেম দেখতে দেখতে কখন যেন আমাদের দৃষ্টি পরস্পরের দিকে চলে যেত। রবিনের হাতের স্পর্শ হয়তো কোনো কারণে আমার হাত ছুঁয়ে গেল, বা সে আমাকে কোনো জিনিস দিতে গিয়ে আলতো করে আমার আঙুলে ছুঁয়ে দিল। তখন আমার শরীর দিয়ে একটা শিহরণ বয়ে যেত। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরের ঘুমন্ত নারী সত্তাটা যেন রবিনের ছোঁয়ায় জেগে উঠছে। এই অনুভূতিটা যেমন আনন্দের ছিল, তেমনই ভয়ের।
কারণ এই অনুভূতিটা ছিল নিষিদ্ধ, সমাজের চোখে জঘন্য। একটা সময় আসলো যখন আমি আর রবিন দুজনেই জানতাম যে আমাদের সম্পর্কটা আর সাধারণ দেওর বৌদির সম্পর্ক নেই। আমাদের কথা বলার ভঙ্গি পাল্টে গেল। যেখানে আগে ঠাট্টা ছিল সেখানে এখন ছিল ইঙ্গিত, যেখানে আগে স্বাভাবিক হাসি ছিল সেখানে এখন ছিল লাজুক চাহনি। বিভা সপ্তাহে 2-3 দিন অফিসের কাজে জেলা শহরে যেত, ফিরতে দেরি হতো। সেই সময়গুলোই ছিল আমাদের চুরি করে বাঁচার মুহূর্ত। কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে আমি বারান্দায় বসেছিলাম, মনটা খুব খারাপ ছিল। বিভাসের কাছ থেকে যে উষ্ণতা আমি আশা করতাম তা পেতাম না। রবিন এসে পাশে বসল। সে আমার ভেতরের কষ্টটা যেন সব বুঝতে পারত। আমার হাতটা ধরে সে শুধু বলল, বৌদি, কষ্ট পেও না। সেই মুহূর্তে ওর হাতের উষ্ণতা আর ওর চোখের গভীরতা আমাকে সম্পূর্ণ দুর্বল করে দিল। আমি ওর কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। সে আমাকে সযত্নে জড়িয়ে ধরল। সেই প্রথম আমার বিবাহিত জীবনে আমি একজন পুরুষের কাছ থেকে এমন উষ্ণতা আর নির্ভরতা পেলাম। সেই স্পর্শে কোনো কামনা ছিল না, ছিল শুধু এক অপার শান্তি আর ভালোবাসা। কিন্তু এই শান্তিতেই লুকিয়েছিল এক চরম বিপদ। এরপর থেকে আমাদের লুকোচুরি আরও বেড়ে গেল। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত, গভীর রাতে রবিন হয়তো চুপিসারে আমার ঘরের দরজায় টোকা দিত। আমি দরজা খুলে দিতাম, সে ভেতরে এসে বসত। আমরা ফিসফিস করে কথা বলতাম, কখনো কখনো শুধু নীরবে একে অপরের দিকে তাকিয়ে থাকতাম। সেই নীরবতার মধ্যে হাজার হাজার না বলা কথা ভেসে বেড়াত। তার চোখে আমি নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করতাম। আমি বুঝতে পারতাম আমি কেবল একজন স্ত্রী নই, আমি একজন কামনাময়ী নারী, যার ভেতরেও ভালোবাসা আর শারীরিক স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা আছে। রবিন আমাকে সেই আকাঙ্ক্ষাগুলো অনুভব করতে সাহায্য করত, কোনো অশ্লীলতা ছাড়াই। সে আমার চুলের গন্ধ নিত, আমার কাঁধে মাথা রাখত, আর তার আঙুল দিয়ে আমার হাত আলতো করে ছুঁয়ে দিত। এই স্পর্শগুলো আমার জন্য যথেষ্ট ছিল, কারণ এই স্পর্শের গভীরে ছিল এক রাশ ভালোবাসা, যা আমি বিভাসের কাছ থেকে কখনো পাইনি। এই সম্পর্কের মানসিক টানাপড়েন আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। একদিকে বিভাসের প্রতি আমার কর্তব্য, আমার সংসার, সমাজের ভয়; অন্যদিকে রবিনের প্রতি আমার তীব্র টান, এক নতুন প্রেমের আবিষ্কার। আমি ভেতরে ভেতরে প্রতিদিন মরতাম আর বাঁচতাম। রাতে ঘুম হতো না, সারাক্ষণ মনে হতো কেউ যেন আমাদের এই গোপন সম্পর্কটা জেনে ফেলবে। প্রতিটা হাসি, প্রতিটা কথা, প্রতিটা ইশারা যেন এক চাপা বারুদের মতো লাগত। একদিন দুপুরে রবিনকে চা দিতে গিয়ে দেখি সে ল্যাপটপে কাজ করছে। আমি যেই চাটা রাখলাম, সে আমার হাতটা আলতো করে ধরল। সে মুহূর্তের জন্য আমার চোখে চোখ রাখল। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমার মনে হলো সে যেন আমার ভেতরের সব অনুভূতি পড়তে পারছে। আমি দ্রুত হাতটা ছাড়িয়ে নিয়ে চলে আসতে চাইলাম, কিন্তু সে আমার আঁচলটা ধরে নিজের কাছে টেনে আনল, একদম কাছে, এত কাছে যে আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। সে আমার কপালে একটা আলতো চুমু ফেল, ফিসফিস করে বলল, বৌদি, তুমি আমার সব। সেই মুহূর্তে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমার চোখ থেকে টপ টপ করে জল ঝরতে লাগল। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম, সেও আমাকে শক্ত করে আঁকড়ে ধরল। সেই মুহূর্তে পৃথিবীর আর কোনো কিছু আমার মনে ছিল না, শুধু রবিন আর আমি, আমাদের এই লুকানো পৃথিবী। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। এই সম্পর্কের জেরে আমার মেজাজ খিটখিটে হতে শুরু করল। বিভাসের কোনো কথাতেই আমি খুশি হতে পারতাম না। রবিনও যেন ক্রমশ অধিকার খাটাতে শুরু করল। যখন তখন আমার ঘরের সামনে ঘোরাঘুরি করা, আমার অনুপস্থিতিতে আমার জিনিসপত্র ঘাটাঘাটি করা, এই জিনিসগুলো আমাকে অস্বস্তি দিতে লাগল। একদিন আমাদের বাড়িতে এক আত্মীয় এসেছিলেন। রবিন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমাদের গোপন সম্পর্কটা সবাই বুঝে যাবে। আমি খুব ভয় পেয়ে গেলাম। সেদিন রাতে আমি রবিনের সাথে দেখা করতে অস্বীকার করলাম। সে খুব রেগে গেল। সে বলল, বৌদি, তুমি আমাকে ঠকাচ্ছ। তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ওর এই অধিকারবোধ আমাকে ভীষণভাবে নাড়া দিল। আমি বুঝতে পারলাম এই সম্পর্কটা আর শুধু আবেগ বা ভালোবাসা নয়, এর মধ্যে এক ধরনের জোর জবরদস্তিও তৈরি হচ্ছে। সে যেন আমার ওপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করতে চাইছে। আমি নিজেকে এই ঘূর্ণি থেকে বের করানোর চেষ্টা করছিলাম। এই গোপন অভিসার আর মানসিক যন্ত্রণা আমাকে ক্লান্ত করে তুলছিল। আমি প্রায়ই রাতে ঘুম থেকে চমকে উঠতাম, মনে হতো বিভার সব জেনে গেছে। একদিন রবিন আমাকে স্পষ্ট জানিয়ে দিল সে আমাকে ছাড়া থাকতে পারবে না। সে চায় আমি বিভাসকে ছেড়ে তার সাথে চলে যাই। ওর এই কথা শুনে আমার পৃথিবীটা যেন দুলে উঠল।
আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এটা তো আমি চাইনি। আমি শুধু একটু ভালোবাসা, একটু উষ্ণতা চেয়েছিলাম, কিন্তু আমার সংসার ভাঙার কথা আমি কখনো ভাবিনি। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা অসম্ভব। সমাজের চোখে আমরা অপরাধী হব, আমার বাবা মায়ের সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু রবিন আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। সে আমাকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করা শুরু করল। সে বলল, যদি তুমি না যাও তাহলে আমি সবাইকে সব বলে দেব, তোমার সম্মান থাকবে না। এই হুমকি আমাকে আরও দুর্বল করে দিল। আমি বুঝতে পারলাম আমার ভুলটা কতটা গভীর ছিল। একটা সম্পর্কের যখন শুরুটা লুকিয়ে, তখন তার শেষটাও হয় করুণ। সেই দিন থেকে আমার ঘুম ছুটে গেল। একদিকে রবিনের মানসিক চাপ, অন্যদিকে নিজের বিবেকের ধ্বংসন। আমার মনে হলো আমি যেন এক গভীর খাদে পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আমি দিন-রাত শুধু কাঁদতাম। আমার মুখ শুকিয়ে গেল, শরীর ভেঙে গেল। বিভাস জিজ্ঞেস করত, কি হয়েছে তোমার শ্রাবণী, শরীর খারাপ? আমি কোনো জবাব দিতে পারতাম না, শুধু ওর দিকে তাকিয়ে থাকতাম। ওর সরলতা আমাকে আরও কষ্ট দিত। আমি নিজের কাছেই প্রশ্ন করতাম, কেন আমি এমন করলাম? কেন আমি আমার কর্তব্য ভুলে গিয়ে একটা নিষিদ্ধ পথে পা বাড়ালাম? একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে, রবিন আবার আমার ঘরের দরজায় টোকা দিল। আমার বুকটা ধরভর করে উঠল। আমি দরজা খুলিনি। সে বারবার টোকা দিতে থাকল। আমি মনে মনে ঠিক করে ফেললাম, আজই এর শেষ করতে হবে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। পরদিন সকালে আমি রবিনের সাথে খোলাখুলি কথা বললাম। আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম যে এই সম্পর্কটা আমাদের দুজনের জীবনই নষ্ট করে দেবে। আমি ওকে বললাম, রবিন, আমি তোমাকে ভালোবাসতাম, হয়তো আজও বাসি, কিন্তু এই ভালোবাসাটা ঠিক নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। আমাদের এই ভুলটা আজই শেষ করতে হবে। রবিন আমার কথা শুনে প্রথমে খুব রেগে গেল, তারপর চুপ করে রইল। ওর চোখে আমি কষ্ট দেখলাম, কিন্তু আমার সিদ্ধান্ত ছিল অটল। আমি ওকে বললাম, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমাকে শান্তিতে থাকতে দাও, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দাও। রবিন সেদিন বাড়ি ছেড়ে চলে গেল। কোথায় গেল, কি করছে আমি জানি না। বাড়ির সবাই ভেবেছিল সে চাকরির সূত্রে অন্য শহরে গেছে। বিভাসও কিছু সন্দেহ করেনি। আমার মনে এক গভীর শূন্যতা নেমে এলো। আমি জানতাম আমি যা করেছি তা হয়তো ঠিক, কিন্তু আমার ভেতরের এক অংশ যেন হারিয়ে গেল। এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে। শিখিয়েছে সম্পর্কের গভীরতা, তার সূক্ষ্মতা, আর সমাজের সীমারেখা মেনে চলার প্রয়োজনীয়তা। ভালোবাসা জিনিসটা যেমন সুন্দর, তেমনই বিপজ্জনক। যখন তা ভুল পথে চালিত হয়, তখন তা শুধু ধ্বংসই করে। আজ আমি একা থাকি, আমার স্বামীও এই পৃথিবীতে আর নেই। আমি একা বসে ভাবি, জীবনটা হয়তো আর একটু অন্যরকম হতে পারত। সেই সব গোপন সম্পর্কের টান, আবেগ আর ব্ল্যাকমেইলের খেলা, তা কতটা ক্ষণস্থায়ী আর কতটা ভঙ্গুর। জীবন আমাদের অনেক সুযোগ দেয়, কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝার দায়িত্ব আমাদের নিজেদেরই। এই যে একটা জীবনের গল্প বললাম আপনাদের, এর মধ্যে দিয়ে যদি একজন মানুষও তার ভুল পথ থেকে ফিরে আসতে পারে, তবে হয়তো আমার এই কষ্টের কথা বলা সার্থক হবে। সব সম্পর্কের একটা সীমা থাকা প্রয়োজন, কারণ সীমা পেরিয়ে গেলে ভালোবাসা আর ভালোবাসা থাকে না, তা হয়ে ওঠে এক চরম অভিশাপ। জীবনের প্রতিটি সিদ্ধান্তই মূল্যবান, এবং তার পরিণতি আমাদেরই ভোগ করতে হয়। তাই সাবধানে পথ চলুন, আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, আর নিজের বিবেকের কথা শুনুন। এই ভুল আমি করেছি, কিন্তু আমি চাই না আর কেউ এই ভুল করুক। জীবন একটাই, তাকে সম্মানের সাথে বাঁচুন।